কখনো কি ভেবে দেখেছো আমাদের যখন হাত বা পা বা দেহের কোনো একটা অংশে কেটে যায়, কেটে যাওয়ার একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু ওই কেটে যাওয়া অংশটা রক্ত জমাট বেঁধে যায়। রক্ত যখন আমাদের বের হয় বা কেটে যাওয়ার পরে যখন রক্ত বের হয়, রক্ত পড়ে, ওই রক্ত কিন্তু কিছু সময় পরে অটোমেটিক্যালি রক্ত জমাট বেঁধে যায়, তাই না? তো এই রক্ত জমাটটা কিভাবে বাঁধে বা এই রক্ত জমাট বাঁধার কৌশলটা কি, এটা কি কখনো ভেবে দেখেছো? এইটা নিয়ে আজকে ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমত আমি যদি একটা প্রশ্ন করি যে রক্ত যখন হাত পা কোনো একটা অংশ কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে কিন্তু ওইখান দিয়ে রক্ত বের হয় এবং রক্ত বের হতে হতে একটা সময় যায় কিন্তু রক্তটা জমাট বেঁধে যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তোমার দেহের মধ্যে যখন রক্ত আসে তখন কেন রক্ত জমাট বাঁধে না? তোমার যখন হাত কেটে যাচ্ছে বা কোনো একটা অংশ কেটে যাচ্ছে তখন সেখানে রক্ত জমাট বাঁধতেছে, বাট দেহের মধ্যে থাকাকালীন সময়ে কেন রক্ত জমাট বাঁধে না? এই প্রশ্ন যতবারই আমি করি, সবাই একটা কমন প্রশ্নের উত্তর হিসেবে উত্তর দাও যে ভাইয়া, কারণ হচ্ছে রক্তের মধ্যে হেপারিন থাকে। তো রক্তের মধ্যে হেপারিন থাকলে কি সমস্যা? রক্তের মধ্যে হেপারিন থাকলে কি হয়? এই হেপারিনটা হচ্ছে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না। তাহলে হেপারিন কি করে? রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না। তাহলে এখন আমার প্রশ্ন, যে রক্তনালীর অভ্যন্তরে হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না, কারণ রক্তনালীর অভ্যন্তরে রক্তে হেপারিন থাকে। যেহেতু হেপারিনের উপস্থিতি থাকে, ওই হেপারিনটা রক্তটাকে জমাট বাঁধতে দিচ্ছে না। কারণ আমাদের যদি রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যেত, তাহলে কিন্তু আমাদের দেহ রক্ত জমাট বেঁধেই মরে যাইতাম। সুতরাং হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধতেছে না। বাট প্রশ্নটা হচ্ছে যে যখন হাত বা পা বা কোনো অংশ কেটে যায়, তখন থেকে ওইখান থেকে যে রক্তটা নির্গত হয়, ওই রক্তেও কিন্তু তখন হেপারিন থাকে। তাহলে ওই রক্তেও যদি হেপারিন থেকে থাকে, তাহলে তখনও তো রক্ত জমাট বাঁধতে দিবে না। আলটিমেটলি কি হবে? কেটে যাওয়া অংশ থেকে বা ক্ষত স্থান থেকে অনবরত রক্ত পড়তে থাকবে। একটা সময় সব রক্ত পড়ে যায় কিন্তু তুমি রক্ত শূন্যতায় ভুগে বা অ্যানিমিয়ায় ভুগে মরে যাবা। কিন্তু আলটিমেটলি সেটা হয় না, রক্ত জমাট বেঁধে যায়। কেন? কারণ কিন্তু এই যে হেপারিনটা, এই হেপারিনটাকেই তখন কেউ না কেউ অকেজো করে দেয়। কেন অকেজো করে দেয়? এটার উত্তর খুঁজতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে রক্ত জমাট বাঁধতে যে সাহায্য করে মোট 13টা ফ্যাক্টর, এই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রধান 4টা ক্লটিং ফ্যাক্টরই কিন্তু রক্ত জমাট বাঁধতে মেইনলি সাহায্য করে। চলো দেখে আসি এই প্রধান 4টা ফ্যাক্টর কি কি এবং এই 4টা ফ্যাক্টর কোথায় কোথায় থাকে। তো এই প্রধান 4টা ফ্যাক্টর মনে রাখার ট্রিক্স ছিল হচ্ছে এরকম, যে ফুল পড়ে টুপ করে। এটা কমন ট্রিক্স যেটা আমরা সবাই ব্যবহার করি, যে ফুল পড়ে টুপ করে। এই ফুল দিয়ে আমরা মনে রেখেছিলাম ফাইব্রিনোজেন। ফুল দিয়ে কি মনে রেখেছিলাম? ফাইব্রিনোজেন। পরে দিয়ে মনে রেখেছিলাম হচ্ছে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন। টুপ দিয়ে মনে রেখেছিলাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন। এবং করে দিয়ে মনে রেখেছিলাম ক্যালসিয়াম আয়ন। এই যে 4টা ফ্যাক্টর আমি লিখলাম ফুল পরে টুপ করে, এরাই কিন্তু রক্ত জমাট বাঁধার প্রধান 4টা ফ্যাক্টর। চলো তো আমরা অবস্থানটা দেখে আসি। এই 4টা ফ্যাক্টরের মধ্যে দেখা যায় 1 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার এবং 2 নাম্বার, এই যে 4টা ফ্যাক্টর, এর মধ্যে 1, 2 এবং 4 এরা থাকে হচ্ছে রক্ত রসে। সো ফাইব্রিনোজেন আছে রক্ত রসে, প্রোথ্রম্বিনও আছে কিন্তু রক্ত রসে, এবং ক্যালসিয়াম আয়ন এটাও কিন্তু আছে রক্ত রসে। 1 নাম্বার ফ্যাক্টর, একটাই ফ্যাক্টর যেটা কিনা 4টার মধ্যে, প্রধান 4টার মধ্যে রক্ত রসে থাকে না, সেটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। এ কোথায় থাকে? অনুচক্রিকায় থাকে। এখানেই কিন্তু আমাদের একটা প্রশ্ন মাথায় আসার কথা, যে প্রধান 4টা ফ্যাক্টরের মধ্যে 3টা ফ্যাক্টরি রক্ত রসে আছে। ইভেন বেশিরভাগ ফ্যাক্টরি, 13টা ফ্যাক্টরের মধ্যে সবগুলা ফ্যাক্টরি প্রায় রক্ত রসে আছে, বাট 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা কেন অনুচক্রিকায় আছে? এই প্রশ্নটা যদি আমরা উত্তরটা বের করতে পারি, তাহলেই কিন্তু পুরো প্রসেসটা আমরা বের করতে পারবো। খেয়াল করবা যে যখন আমাদের দেহের মধ্যে কোনো একটা জায়গায় কেটে যায়, কেটে যাওয়ার পরে কি হয়? সেখান থেকে রক্ত বের হয় না? রক্ত যখন বের হবে, রক্ত বের হওয়ার সাথে সাথে কিন্তু লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকাও বের হবে। এই অনুচক্রিকা যখন বের হয়, তখন অনুচক্রিকার মধ্যে কিন্তু কি থাকে? অনুচক্রিকার মধ্যেই থাকে হচ্ছে সেই থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিনের কাজই হচ্ছে হেপারিনকে অকেজো করে দেওয়া। তাহলে এই যে হেপারিন, এই হেপারিনকে
অকেজো করে দিতে পারে কে? এই হেপারিনকে অকেজো করে দিতে পারে কিন্তু একমাত্র থ্রোম্বোপ্লাস্টিন। খেয়াল করো তো, এই থ্রোম্বোপ্লাস্টিনটা যদি রক্ত রসে থাকতো, আমরা জানি রক্ত রসের মধ্যে কিন্তু হেপারিন আছে, তাহলে থ্রোম্বোপ্লাস্টিন রক্ত রসের মধ্যেই হেপারিনকে অকেজো করে দিত না? তাহলে রক্ত রসের মধ্যেই যদি হেপারিনকে অকেজো করে দিত, তাহলে হেপারিন অকেজো হয়ে গেলে রক্তনালীর অভ্যন্তরে কি হতো? রক্ত জমাট বেঁধে যেত। যখন রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যেত, তখন কিন্তু আমরা মরে যেতাম। বাট দেখা যায় রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না, কারণ এই থ্রোম্বোপ্লাস্টিনটা আল্লাহ তাআলা অনুচক্রিকার মধ্যে ওকে কিন্তু রেখে দিয়েছে। তাহলে এখন আমরা চিন্তা করতেছি, তাইলে এই হেপারিনকে অকেজো করবে কিভাবে? সারা জীবনে যদি থ্রোম্বোপ্লাস্টিনটা অনুচক্রিকার মধ্যে থাকে, তাহলে কিভাবে সে বের হয়ে আসবে এবং কিভাবে সে হেপারিনকে অকেজো করবে? কারণ হেপারিনকে যদি অকেজো করতে না পারি, তাহলে কিন্তু কোনোভাবেই রক্ত জমাট বাঁধবে না। খুব সহজ একটা প্রসেস। যখন আমাদের দেহের কোনো অংশে ক্ষত সৃষ্টি হয়, আমি যদি এই জায়গাটা দেখাই, যে এই অংশটা দেখলাম, ধরলাম যে ক্ষত সৃষ্টি হয়েছে, এই জায়গাটায় ক্ষত সৃষ্টি হয়েছে। ক্ষত সৃষ্টি হইলে এখানে লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা, শ্বেতরক্ত কণিকা চলে আসবে না? তো ধরলাম এটা একটা অনুচক্রিকা বাইরে বের হলো। এই যে অনুচক্রিকাটা বাইরে বের হলো, এই অনুচক্রিকার মধ্যেই কি আছে বলতো? এই অনুচক্রিকার মধ্যেই আছে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। এটাকে যদি আমি দূর থেকে লিখি এরকম, এই অনুচক্রিকার মধ্যেই আছে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। যখনই এই ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তের প্লাজমা থেকে অনুচক্রিকাটা বাইরে আসবে, তখন কিন্তু এই অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে, তাই না? মনে রাখবো, বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা ফেটে যায়, বা বাতাসের সংস্পর্শ পেলেই অনুচক্রিকার কোষটা ফেটে যায়। তাহলে খেয়াল করো তো, যখনই বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকার কোষটা ফেটে যাচ্ছে, তখন কি অনুচক্রিকার থেকে কে বের হয়ে আসতেছে? থ্রোম্বোপ্লাস্টিন বের হয়ে আসতেছে না? দেখো তো, একমাত্র যখন কেটেই যাবে, তখনই কিন্তু থ্রোম্বোপ্লাস্টিন অনুচক্রিকাটা বাইরে আসবে এবং বাতাসের সংস্পর্শে ফেটে যেয়ে বা ভেঙে যেয়ে থ্রোম্বোপ্লাস্টিনটা বাইরে চলে আসবে। তো যখনই থ্রোম্বোপ্লাস্টিন বাইরে চলে আসবে, এ প্রথম কাজ কি করবে? সে প্রথম কাজ করবে হচ্ছে হেপারিনকে অকেজো করে দিবে। তাহলে বের হয়ে এসেই সে হেপারিনকে অকেজো করে দিবে। এই হেপারিনকে যদি অকেজো করে দিতে পারে, তার মানে কিন্তু রক্ত জমাট বাঁধতে দিবে না যে ফ্যাক্টরটা হেপারিন, সেটা কিন্তু অকেজো হয়ে গেল। সো রক্ত জমাট বাঁধতে দেয় না যে উপাদানটা হেপারিন, এটাই যদি অকেজো হয়ে যায়, তাহলে এখন কিন্তু অনুচক্রিকা তার বাকি যেসব কার্যক্রম আছে, বাকি কার্যক্রমের মাধ্যমে এক এক করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করতে পারবে বা রক্ত জমাট বাঁধাইতে পারবে। তাহলে খেয়াল করো, যদি এই চারটা ফ্যাক্টরের মধ্যে একমাত্র থ্রোম্বোপ্লাস্টিনটা অনুচক্রিকার মধ্যে না থেকে সে বাকিগুলোর মতো রক্তে রসে থাকতো, তাহলে কিন্তু সে রক্তনালীর অভ্যন্তরেই রক্ত জমাট বাঁধাই দিত এবং আমরা মরে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা একে অনুচক্রিকার মধ্যে দিছে, কারণ যখনই কেবল কেটে যাবে, তখনই অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে এবং তখনই সে বের হয়ে এসে হেপারিনকে অকেজো করে দিবে। এখন আসি, তাহলে এই পুরো যে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরটা এখান দিয়ে শুরু হলেও, বা রক্ত জমাট বাঁধার প্রসেসটা এখান দিয়ে শুরু হলেও, আরও কিন্তু কয়েকটা ধাপে ধাপে রক্ত জমাট বাঁধে। সেই ধাপগুলো আমরা এখন এক এক করে শিখব। প্রথমে যদি আমরা দেখি যে কি হয়, এই যে কোনো অংশে ক্ষত সৃষ্টি হলো, ওইখান দিয়ে নির্গত অনুচক্রিয়াগুলো বাতাসের সংস্পর্শে ভেঙে গেল এবং থ্রোম্বোপ্লাস্টিনটা কিন্তু বের হয়ে আসলো। থ্রোম্বোপ্লাস্টিনের 1 নম্বর কাজ হচ্ছে হেপারিনকে অকেজো করে দেওয়া, তাই না? এই বাদেও কিন্তু থ্রোম্বোপ্লাস্টিনের একটা কাজ আছে। সেই কাজটা কি, এটা আমরা এখন দেখব। সুতরাং থ্রোম্বোপ্লাস্টিন যখনই অনুচক্রিকার থেকে বাইরে বের হয়ে আসবে, কিভাবে? বাতাসের সংস্পর্শে আসার পরে অনুচক্রিকা যখন ভেঙে যাবে, তখনই কিন্তু থ্রোম্বোপ্লাস্টিন বাইরে বের হয়ে আসবে। এবং থ্রোম্বোপ্লাস্টিন বাইরে বের হয়ে আসার পর তার কিন্তু 2টা কাজ। 1 নম্বর কাজ কি? হেপারিনকে অকেজো করে দাও। 2 নম্বর কাজ কি, এবং সেই কাজের পর থেকে ধাপে ধাপে কিভাবে হচ্ছে রক্ত জমাট বাঁধে, এটা এখন আমরা দেখব। তো খেয়াল করো, প্রথমত আমি বললাম যে ধরো দেহের কোনো একটা স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। ক্ষত সৃষ্টি হলে কি হলো, এখান থেকে নির্গত যে বাতাসের যে অনুচক্রিকাগুলো আছে, এটা বাতাসের সংস্পর্শে কি ভেঙে গেল? ভেঙে গেলে কার সৃষ্টি হলো? থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন, এই থ্রোম্বোপ্লাস্টিনের 2টা কাজ। থ্রোম্বোপ্লাস্টিনের কয়টা কাজ? 2টা। প্রথম কাজ, অবশ্যই তাকে হেপারিনকে অকেজো করে দিতে হবে, কারণ যদি সে হেপারিনকে অকেজো করে না দেয়, তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধতে পারবে না। সো থ্রোম্বোপ্লাস্টিনের প্রথম কাজই হচ্ছে হেপারিনকে অকেজো করে দেওয়া। হেপারিনকে অকেজো করে দেওয়ার পরে সে কি করবে, এইটা জানতে গেলে আমাদেরকে ফাইনাল একটা প্রসেস মনে রাখতে হবে, যে এই যে রক্ত জমাট বাঁধে, এই রক্ত জমাট বাঁধে কেন? কারণ অবশেষে আমরা জানি আমাদের যে রক্ত জমাট বাঁধার একটা ফ্যাক্টর আছে নাম ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেনটা একটা নিষ্ক্রিয় ফ্যাক্টর।
এই ফাইব্রিনোজেন থেকে যখন ফাইব্রিন জালক তৈরি করা সম্ভব হয় তখনই কিন্তু রক্ত জমাট বাঁধতে পারবে। সো আলটিমেটলি রক্ত জমাট বাঁধার ফাইনাল প্রসেসটা হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালক নির্মাণ করা। সো আমি যদি একবার লাস্টে লিখি, ফাইনাল প্রসেসটা কি? ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালক নির্মাণ করা। কেন নির্মাণ করা একটু পরে বলতেছি, কেন ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন বানাতে হবে একটু পরে বলতেছি। তাহলে এই যে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালক নির্মাণ করলেই কিন্তু রক্ত জমাট বেঁধে যাবে, তাই না? এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন এইটা বানাতে পারে কে? এটা বানাতে পারে হচ্ছে থ্রম্বিন। তাহলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন এই প্রসেসটা করতে পারবে একমাত্র থ্রম্বিন। তোমরা খেয়াল করো তো, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো যখন পড়েছিলে তখন কি কোথাও থ্রম্বিন নামে কিছু দেখছিলা? না, তোমরা কিন্তু প্রোথ্রম্বিন দেখছিলা, তাই না? আমি আগেই ক্লাসে বলেছিলাম যে কোনো কিছু নামের আগে প্রো এবং নামের শেষে নোজেন। সো কোনো কিছু নামের আগে প্রো এবং নামের শেষে নোজেন থাকা মানে হচ্ছে তারা নিষ্ক্রিয়। তাহলে কোনো কিছু নামের আগে প্রো আর নামের শেষে নোজেন থাকা মানে তারা কি? তারা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় অবস্থায় কি কেউ কাজ করতে পারে? না, নিষ্ক্রিয় অবস্থায় কিন্তু কেউ কাজ করতে পারে না, তাকে সক্রিয় হতে হবে কাজ করতে গেলে। যেমন ফাইব্রিনোজেন, নামের শেষে নোজেন আছে, সে নিষ্ক্রিয়, এই জন্য কিন্তু ফাইব্রিন জালক বানানো লাগছে। তাহলে কিন্তু ফাইব্রিনোজেন নিজেই কিন্তু কাজ করতে পারতো, যেহেতু নিষ্ক্রিয় সে কাজ করতে পারে না। ঠিক তেমনি এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন বানাতে গেলে যে থ্রম্বিন লাগে, এই থ্রম্বিনটা কিন্তু সক্রিয় একটা ক্লটিং ফ্যাক্টর, বা থ্রম্বিন কিন্তু সরাসরি রক্ত জমাট বাঁধার কোনো ক্লটিং ফ্যাক্টর হিসেবে নাই। কোনটা আছে? প্রোথ্রম্বিন। তাহলে প্রোথ্রম্বিন নিষ্ক্রিয়, থ্রম্বিন সক্রিয়। তাহলে এই থ্রম্বিনটা কোত্থেকে আসবে? এই থ্রম্বিনটা কিন্তু আসবে প্রোথ্রম্বিন থেকে, প্রোথ্রম্বিন। তাহলে আলটিমেটলি এই যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনটা হবে, এটা বানাবেই কিন্তু আমাদের থ্রম্বোপ্লাস্টিন। তাহলে আবারও বলি, দেহের কোনো স্থানে ক্ষত সৃষ্টি হলো, সেখান থেকে নির্গত অণুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে ভেঙে গেল, অণুচক্রিকা ভেঙে গেলে কার তৈরি হইল? থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিনের 1 নম্বর কাজ কাকে অকেজ করা? 1 নম্বর কাজ হেপারিনকে অকেজ করে দেওয়া। 2 নম্বর কাজ প্রোথ্রম্বিনকে, নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিন বানানো। কারণ কি? কারণ এই থ্রম্বিনটাই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন বানানোর মাধ্যমে রক্ত জমাট বাঁধাবে বা রক্তপাত বন্ধ করবে। তাহলে দেখো পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে। কোন স্থানে ক্ষত সৃষ্টি হওয়ার পরে থ্রম্বোপ্লাস্টিনটা কিভাবে আসলো? অণুচক্রিকা ভেঙে যাওয়ার ফলে আসলো। অণুচক্রিকা ভেঙে যাওয়ার ফলে যে থ্রম্বোপ্লাস্টিন আসলো, সেটা হেপারিনকে অকেজ করলো এবং প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানালো। খেয়াল করো তো, এই প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানাতে গেলে একটা প্রভাবকের দরকার হবে না? সেটা কিন্তু হবে 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। তার মানে এই যে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানায় থ্রম্বোপ্লাস্টিন, কোন আয়নের উপস্থিতিতে? ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। যখন নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়ে যাবে, তখন ওই থ্রম্বিনটা কি করবে? ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালকটাকে আলাদা করে রক্তপাত বন্ধ করবে, যেখানে রক্তের অবশিষ্ট হিসেব অংশ জমাট বেঁধে যাবে। সুতরাং আস্তে আস্তে কিন্তু রক্ত জমাট বেঁধে যাবে। ঠিক আছে? এই ফাইব্রিনটা 2টা ধাপে হয়। প্রথমে ফাইব্রিনোজেন থেকে হয় ফাইব্রিন মনোমার, তারপরে হয় ফাইব্রিন পলিমার। এই পলিমারটাই কিন্তু আলটিমেটলি রক্ত জমাট বাঁধায়। সেই ফাইব্রিনটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, 2টা জিনিস হয়। একটা হয় হচ্ছে ফাইব্রিন মনোমার, আর এই ফাইব্রিন মনোমার থেকে ফাইনালি হয় হচ্ছে ফাইব্রিন পলিমার। তো এই ফাইব্রিন পলিমার হয়ে যাওয়া মানেই রক্ত জমাট বেঁধে যাওয়া। এখন এখান থেকে কিছু কথা মনে রাখতে হবে। এই পুরো রক্ত জমাট বাঁধতে আমাদের সময় লাগবে হচ্ছে 3 থেকে 8 মিনিট। তার মানে কোনো একটা অংশে ক্ষত সৃষ্টি হওয়ার পরে ওইখান দিয়ে রক্ত নির্গত হতে থাকলে 3 থেকে 8 মিনিট সময়ের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে। তাহলে এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার সময়। রক্ত জমাট বাঁধার সময়। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হচ্ছে যে রক্তক্ষরণকাল কত, বা স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? স্বাভাবিক রক্তক্ষরণকাল। তাহলে রক্ত জমাট বাঁধার সময় আর স্বাভাবিক রক্তক্ষরণকাল, এই 2টা জিনিস কিন্তু এক জিনিস না। স্বাভাবিক রক্তক্ষরণকাল বলতে বোঝাচ্ছে যে কত সময় ধরে রক্ত ক্ষরিত হয়। এটা আমরা মনে রাখবো 1 থেকে 4 মিনিট। তাহলে স্বাভাবিক রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট, আর রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় 3 থেকে 8 মিনিট। মনে রাখবা, রক্ত জমাট বাঁধার পরে ওই থকথকে অংশ থেকে একটা পানির মতো অংশ বের হয়, যে জলীয় অংশের নাম হচ্ছে সিরাম। রক্ত জমাট বাঁধার পরে ওই জলীয় অংশ থেকে একটা জলীয় অংশ বের হয়, ওই অংশ থেকে একটা জলীয় অংশ বের হয়, তার নাম হচ্ছে সিরাম।
এই সিরামটা কি? এই সিরামের গঠন অনেকটা প্লাজমার মতো। এই সিরামের গঠন একটা কার মতো? প্লাজমায়ের মতো। আর একটা পার্থক্য আছে। কি পার্থক্য? যে প্লাজমায় আমরা জানি প্লাজমার মধ্যে কি থাকে? প্লাজমার মধ্যে ফাইব্রিনোজেন থাকবে না? অবশ্যই থাকবে, রক্তরসে তো ফাইব্রিনোজেন থাকে। বাট সিরামের মধ্যে ফাইব্রিনোজেন থাকে না, ফাইব্রিনোজেন থাকে না। তাহলে প্লাজমায় ফাইব্রিনোজেন থাকলেও সিরামের মধ্যে কিন্তু ফাইব্রিনোজেন থাকে না। তোমরা সবাই জানো কোনো কিছু নামের শেষে লজি থাকা মানে হচ্ছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে সিরাম সম্পর্কে যেখানে জ্ঞান নেওয়া হয় জীববিজ্ঞানের সেই শাখাকে বলা হয় হচ্ছে সেরোলজি। তাহলে সিরাম সম্পর্কে যেখানে লেখাপড়া করা হয় জীববিজ্ঞানের সেই শাখাকে আমরা কি বলবো? জীববিজ্ঞানের সেই শাখাকে আমরা বলবো সেরোলজি। তাহলে আবার বলি, রক্ত জমাট বাঁধার পরে ওই থকথকে অংশ থেকে যে জলীয় অংশ বের হয় তার নাম সিরাম। সিরাম সম্পর্কে যেখানে লেখাপড়া করা হয় তার নাম সেরোলজি। সিরামের গঠন একটা প্লাজমার মতোই, কিন্তু সিরামে ফাইব্রিনোজেন থাকে না। কোনো কোনো ক্ষেত্রে প্রথমবিনটাও কিন্তু থাকবে না। রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় 3 থেকে 8 মিনিট, আর স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। পুরো প্রসেসটা যদি আমি আরেকবার বলে দেই, যে কোনো স্থানে ক্ষত সৃষ্টি হলে ওখান থেকে নির্গত অণুচক্রিকাগুলো ভেঙে যাবে। অণুচক্রিকার মধ্যে থেকে থ্রোম্বোপ্লাস্টিন, অণুচক্রিকা ভাঙলে থ্রোম্বোপ্লাস্টিন বের হয়ে আসবে। থ্রোম্বোপ্লাস্টিন দুইটা কাজ করবে, এক হেপারিনকে অকেজো করে দিবে, আর অন্যদিকে ক্যালসিয়াম আয়নের সাহায্য নিয়ে প্রথমবিনকে থ্রম্বিন বানাবে। কেন? কারণ প্রথমবিনটা ছিল নিষ্ক্রিয়, এটাকে সক্রিয় থ্রম্বিন বানাবে। কারণ একমাত্র সক্রিয় থ্রম্বিনই পারে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালক আলাদা করে রক্ত জমাট বাঁধাতে বা রক্তপাত বন্ধ করতে। এই ফাইব্রিনটা কিভাবে তৈরি হয়? প্রথমে ফাইব্রিন মনোমার হিসেবে আসে, পরবর্তীতে এটা ফাইব্রিন পলিমার হয়ে গেলে ওইখানেই কিন্তু রক্তের যে বড় বড় কণিকা বা প্রোটিন এগুলো আটকে যায়, সুতরাং রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বেঁধে যাওয়ার পরে রক্তের ওই অবশিষ্ট অংশ থেকে যে জলীয় অংশটা বের হয় তার নাম হচ্ছে সিরাম। সিরাম নিয়ে যেখানে লেখাপড়া করা হয় তার নাম সেরোলজি। এবং সেরোলজি সিরামের মধ্যে প্লাজমার মতোই গঠন হলেও ফাইব্রিনোজেন এবং প্রথমবিন কিন্তু থাকে না। এইভাবেই কিন্তু পুরো রক্তটা আমাদের কোনো একটা ক্ষত সৃষ্টি হলে সেখান থেকে রক্ত বের হওয়ানোর জায়গা থেকে রক্ত জমাট বাঁধে।